আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম সবার পছন্দের আয়েশাপুরীর গল্প নিয়ে। গল্পটা শেষ পর্যন্ত শুনতে থাকুন। এই গল্পে আয়েশাপুরী সহ 7জন পরী ও 7জন জিনের কাহিনী থাকবে। আয়েশাপুরীকে নিয়ে এই চ্যানেলে আরও অনেক গল্প আছে, শুনে নেবেন। আয়েশাপুরীর এক একটা গল্প একই রকম। আমি আয়েশাপুরীর সবগুলো গল্পের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করেও গল্পটা শেয়ার করে দিন। আমি শুরু করছি গল্প। একটা আমবাগানে পরীরা বাস করে। একজন দুজন পরী না, 7জন পরী। পরীরা যে আমবাগানে থাকে সেই আমবাগানের মালিক ঠিক করেন তার বাগান থেকে বড় কয়েকটা গাছ কেটে বিক্রি করে দিবে। কথা মতো উনি তাই করতে যান। গাছ কাটার জন্য লোক নিয়ে আসেন। বাগানের মালিকের কথা মতো 2জন লোক আসে গাছ কাটতে। গাছ কাটতে এসে একজন গাছে ওঠে আর দা বা কোড়াল দিয়ে গাছ কাটার কাজ শুরু করে। এমন সময় যিনি গাছ কাটার জন্য গাছে কোপ দিয়েছেন তিনি দেখেন যেখানে কোপ দিয়েছেন সেখান থেকে রক্ত বের হচ্ছে। গাছ থেকে রক্ত বের হতে দেখে উনি অবাক হয়ে নিচে থাকা গাছের মালিককে বলেন, চাচা দেখুন, গাছ থেকে রক্ত বের হচ্ছে। ওর কথায় গাছের মালিক বলেন, আর কি বলিস, সকালবেলা কি নেশা টেশা করেছিস নাকি? গাছ কাটলে কি রক্ত বের হয়? তখনও গাছের উপর থেকে বলে, সত্যিই দেখুন, আমি গাছ কাটার জন্য কোপ দিয়েছি, সেখান থেকে রক্ত বের হচ্ছে। কথাটা বলে গাছ থেকে বের হওয়া রক্ত আঙ্গুলে নিয়ে নিচে নেমে এসে বলেন, এই দেখুন, আমার কথা তো বিশ্বাস করছেন না? তখন গাছের মালিক অবাক হয়ে বলেন, আচ্ছা, কোড়ালটা নিয়ে গাছের গোড়া একটু কাটতো দেখি। মালিকের কথা মতো তাই করা হয়। সেই লোকটা কোড়াল দিয়ে গাছের গোড়ায় কোপ দিল, সত্যি সত্যি সেখান থেকে রক্ত বের হতে থাকে। এটা দেখে তো বাগানের মালিক সহ গাছ কাটতে আসা 2জন অবাক হয়ে যায়। এরকম ঘটনা তো আগে কখনো ঘটেনি। আম গাছ কাটলে তো সাদা সাদা আঠা বা কষ বের হয়, ওগুলো না বেরিয়ে রক্ত বেরোচ্ছে কেন? এদিকে তখন হঠাৎ করে গাছ কাটতে আসা 2জনের মাথা ঘুরতে থাকে আর তারা বমি করতে থাকে। হঠাৎ করে এরকম হওয়ায় ওনারা বলে, আমরা বুঝতে পারছি এই বাগানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, এখানে ভুতুরে কোনো সমস্যা আছে। আমরা কোন গাছ টাচ করতে পারলাম না, চললাম এখান থেকে। কথাটা বলে ওরা সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে পেছনে থেকে গাছের মালিক বলেন, আরে কই যাস, শোন, এগুলো কিছু না, কিচ্ছু হবে না, গাছ কেটে তারপর যা। কিন্তু ওরা বাগানের মালিকের কোনো কথা না শুনে চলে গেলেন। এদিকে তখন বাগানের মালিক সেখানে আর দেরি না করে চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পর সেই রাতের ঘটনা। সে রাতে বাগানের মালিক ঘুমে একটা স্বপ্ন দেখলেন। উনি দেখলেন উনি দাঁড়িয়ে আছে ওনার আম বাগানে। ওনার সামনে 7জন পরী দাঁড়িয়ে আছে। ওই 7জন পরীর মধ্যে একজন পরী বলেন, আমরা 7 বোন এই আম বাগানে থাকি অনেক বছর হলো। আমরা এই আম বাগানের কোনো গাছ কাটতে দেব না। আপনাকে সাবধান করে দিলাম, যদি আমাদের কথা না শোনেন তাহলে এর পরিণাম অনেক ভয়াবহ হবে। কথাটা বলে পরীরা চলে যায়। পরীরা চলে যাবার পর বাগানের মালিকেরও ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতে উনি বুঝতে পারেন সকাল হয়ে গেছে। সকালে উনি ওনার স্ত্রীকে স্বপ্নের কথা খুলে বলে। সব শুনে মালিকের স্ত্রী বলেন, এখন তাহলে কি হবে? আমাদের তো টাকার অনেক দরকার। আমাদের ছোট মেয়েটার পেটের ভেতরে টিউমার হয়েছে, সেটার অপারেশন করাতে হবে। এখন যদি টাকা না পাই কিভাবে মেয়ের অপারেশন করব? স্ত্রীর কথা শুনে বাগানের মালিক বলেন, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি দেখি কি করা যায়। আমি একজন কবিরাজের কাছে যাই, কি বলো? কবিরাজ এসে বাগানে থাকা পরীদের তাড়িয়ে দিলে তখন গাছগুলো কেটে বিক্রি করতে পারবো। মালিকের কথায় ওনার স্ত্রী বলেন, তাই করো, এটাই ভালো হবে। আমাদের হাতে 7 দিন বাকি, 7 দিনের মধ্যে টাকা জোগাড় করতে হবে। স্ত্রীর কথায় খাবার খেয়ে আমবাগানের মালিক চলে গেলেন একজন কবিরাজের কাছে। কবিরাজের কাছে যাবার পর সব ঘটনা খুলে বললেন। সব শুনে কবিরাজ বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার সাথে থাকা একটা পিশাচ জিনকে পাঠাই খোঁজ খবর নিতে। কথাটা বলে কবিরাজ তার সাথে থাকা একটা জিনকে পাঠায় আমবাগানে খোঁজ খবর নিতে। জিনকে পাঠানোর পর কবিরাজ অপেক্ষা করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সে জিন আর ফিরে আসে না। জিন ফিরে না আসায় কবিরাজ চিন্তিত হয়ে পড়ে। কিন্তু 2-3 ঘন্টা কেটে গেলেও সেই জিন আর আসে না। এদিকে কোনো উপায় না পেয়ে কবিরাজ আমবাগানের মালিকের সাথে চলে যায় ওনার আমবাগানে। সেখানে যাবার পর কবিরাজ আমবাগানটা ঘুরে দেখে বলে, এখানে ভয়ানক কিছু উপস্থিতি টের পাচ্ছি। আমার মনে হয় এখানে ভয়ানক কিছু আছে। আপনি কোনো চিন্তা করবেন না,
আমি দেখি কি করা যায়। কথাটা বলে কবিরাজ সেই আমবাগানের একটা আম গাছের নিচের এক মুঠো মাটি নিয়ে হাতে নেন। মাটি হাতে নিয়ে বিড়বিড় করে কি জানি পড়ে ফু দিয়ে সেই মাটি আম গাছের দিকে ছুঁড়ে দিতে যাবে, এমন সময় অদৃশ্যভাবে কেউ বলে ওঠে, কবিরাজ সাবধান, তুই তোর সাথে থাকা যে জিনটাকে আমাদের বিষয়ে খোঁজ নিতে পাঠিয়েছিস, আমরা ওকে মেরে ফেলেছি। তোর জিনের মতো কি তুইও চাস মরতে? যদি মরতে না চাস তাহলে চলে যা এখান থেকে, এটা আমাদের থাকার জায়গা, আমরা এই বাগান থেকে একটা গাছও কাটতে দেব না। চলে যা এখান থেকে, নইলে তোর সাথে সাথে তোর স্ত্রী ও সন্তানকে মেরে ফেলবো। এরকম অদৃশ্য কারোর কথায় কবিরাজ বুঝতে পারে এটা তার নাগালের বাইরে। এই আমবাগানের পরিদের সাথে উনি পারবে না। উপায় না পেয়ে কবিরাজ আমবাগানের মালিককে বললেন, আমাকে মাফ করেন ভাই, আমি কাজ করতে পারবো না, এতে মৃত্যু ঝুঁকি আছে, আপনি অন্য কাউকে দেখতে পারেন। কথাটা বলে কবিরাজ চলে যায় সেখান থেকে। এদিকে বাগানের মালিকও হতাশ হয়ে ফিরে আসে বাড়িতে। সে রাতেও ঘুমের মাঝে স্বপ্নে দেখে পরীরা এসে বলে, তোকে মানা করেছি না তোর বাগানের গাছ না কাটতে, তুই আমাদের কথা না শুনে কবিরাজ নিয়ে আসছিস আমাদের তাড়িয়ে দিতে। এই কাজ করছিস, এরপর এরকম কাজ যদি করার সাহস করছিস, তোকে সহ তোর পরিবারকে শেষ করে দেব। পরীদের এমন কথায় স্বপ্নের মধ্যে বাগানের মালিক বলেন, আমার তো কোনো উপায় নাই, আমার অনেক টাকার দরকার, আমার মেয়েটার অপারেশন করতে টাকা লাগবে, আমি যদি গাছ কেটে বিক্রি না করি তাহলে টাকা কোথায় পাবো? তখন পরীরা বলে, তুই টাকা কোথায় পাবি আমরা জানি না, আমরা শুধু এটাই জানি গাছ কাটতে পারবি না। কথাটা বলে পরীরা চলে যায়। পরীরা চলে যাওয়ায় বাগানের মালিকের ঘুম ভেঙে যায়, আর উনি চিন্তায় বাকি রাত না ঘুমিয়ে কাটিয়ে দেন। পরীদের জন্য বাগানের গাছ কাটতে পারছে না, এদিকে টাকা লাগে। নিজের সন্তানকে বাঁচাতে বাগানের মালিক গাছ বিক্রি করতে গেলেও যা গাছ কিনবে তারা ভয়ে গাছ কিনতে চায় না। কেউ যদি গাছ কিনতে কাটতে আসে বা তাহলে কাটতে পারে না, কারণ ওই পরীরা ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। গাছ বিক্রি করতে না পেরে বাগানের মালিক অসহায় হয়ে পড়েন। এভাবে কেটে যায় 2টা দিন। 2 দিন পর সেই গ্রামে শুরু এক নতুন কাহিনী। সেই গ্রামের 18 বছরের যুবক ছেলেরা হারিয়ে যেতে থাকে। এটা কিভাবে সম্ভব? 18 বছরের যুবক তো বড় ছোট বাচ্চা না, এরকম যুবক ছেলেরা রাতে হারিয়ে যায় আর সকালে তার রক্তশূন্য দেহ খুঁজে পাওয়া যায়। এরকম ঘটনা যখন একটা ছেলের সাথে ঘটে তখন গ্রামের মানুষ এটা স্বাভাবিক ভাবে নেন, কিন্তু যখন পরপর 3টা ছেলে একইভাবে মারা যান তাহলে গ্রামের মানুষ বিষয়টাকে অন্যভাবে নেন। 3টা টকবগে যুবক ছেলে মারা যাবার পর সেই গ্রামের একজন মুরব্বী বলে, যে ছেলেগুলো মারা যাচ্ছে এদের শরীর দেখে অস্বাভাবিক লাগছে, আমার মনে হয় এটা স্বাভাবিক কোনো মৃত্যু না, তোমরা আজকেই কোনো হুজুর বা কবিরাজ নিয়ে আসো গ্রামে। ওই মুরব্বীর কথা মতো সেটাই করা হলো। গ্রামে নিয়ে আসা হলো একজন কবিরাজ। সে কবিরাজ এসে সব ঘটনা শুনে বললেন, আপনাদের কথা শুনে মনে হচ্ছে বিষয়টা স্বাভাবিক না, আমাকে একটু সময় দিন আর অপেক্ষা করুন সন্ধ্যা পর্যন্ত। কবিরাজের কথা মতো সেটাই করা হলো। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পর যখন সন্ধ্যা হলো তখন কবিরাজ রুকিয়া শুরু করলেন। কবিরাজ তার অনুগত 2 জন জিনকে খোঁজ নিয়ে সবাইকে যা বললেন সেটা শুনে অনেকে ভয় পেয়ে গেলেন। কবিরাজ বললেন, এই গ্রামের যুবক ছেলেদের মেরে ফেলা হয়েছে, ওদের কোনো মানুষ মরেনি, মেরেছে ওই আম বাগানে থাকা পরীরা। ওই আম বাগানে 1 জন না 2 জন না মোট 7 জন পরী থাকে। ওই 7 জন পরী নিজের শক্তি বাড়ানোর জন্য 18 বছরের যুবক ছেলেদের তাজা রক্তের প্রয়োজন হয়। ওরা যুবক ছেলেদের রক্ত খেয়ে ওদের মেরে ফেলল। এখন মূলত পরীরা একটা চালাকি করে, পরীরা সুন্দরী এক মেয়ের রূপে দেখা দেয় যুবক ছেলেদের। ছেলেরা এত সুন্দরী মেয়ে দেখে নিজেকে ধরে রাখতে পারে না, তখনই তারা পরীরা মায়াজাল সৃষ্টি করে, তাদের রূপে ভুলিয়ে ভালিয়ে ছেলেগুলোকে আমবাগানে নিয়ে যান আর তাদের রক্ত চুষে খেয়ে মেরে ফেলেন। এই কারণেই আপনারা যখন ছেলেগুলোর লাশ পান তখন তাদের শরীর দেখে মনে হচ্ছিল শরীরে কোনো রক্ত নেই, শরীর সাদা হয়ে গেছে। কবিরাজের এরকম কথায় সবাই ভয় পেয়ে যান। ভয় পেয়ে সবাই বলেন, এখন তাহলে উপায় কি? আমাদের গ্রামে তো এখনও আরও অযুবক ছেলেরা আছে, এখনই যদি ওই পরীদের আটকানো না যায় তাহলে তো ওরা আবারও ছেলেদের হত্যা করে রক্ত চুষে খাবে। সবার কথায় কবিরাজ বলেন, আপনারা শান্ত হন, আমি রুকিয়া করে সেই পরীদের হাজির করার চেষ্টা করি। কথাটা বলে কবিরাজ তার জানা কঠিনতম বিদ্যা প্রয়োগ করে সে পরীদের হাজির করার চেষ্টা শুরু করলেন। এভাবে বেশ কিছুক্ষণ চেষ্টার পর হঠাৎ করে চারিদিকে প্রচণ্ড ঝড় শুরু হলো। সেই ঝড়ের মাঝে মনে হচ্ছে সবকিছু উড়ে চলে যাবে। এভাবে ঝড়ের মাঝে কবিরাজের সামনে এসে দাঁড়ালো 7 জন পরী।
সেই পরীর আসার সাথে সাথে সবাই দেখলেন কবিরাজ কেমন জানি করছে, আর তখনই কবিরাজের নাক ও মুখ দিয়ে রক্ত পড়া শুরু হলো। কবিরাজের নাক মুখ দিয়ে রক্ত আসায় কবিরাজ জ্ঞান হারিয়ে ফেললেন। কবিরাজ জ্ঞান হারিয়ে ফেলায় সেখানে থাকা গ্রামের মানুষ ভয়ে যেতে পারলেন, দৌড়ে পালিয়ে ঘরে গেলেন। সবাই ঘরে যাবার বেশ কিছুক্ষণ পর যখন চারিদিক শান্ত হলো, তখন সবাই লাইট নিয়ে সাহস করে কবিরাজের কাছে আসলেন। কবিরাজের কাছে এসে দেখলেন তখনও কবিরাজ পড়ে আছে। এমন অবস্থায় কবিরাজকে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হলো। কবিরাজকে ঘরে নিয়ে যাওয়ার পর ওনার জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফিরতে কবিরাজ বললেন, আমি অনেক অসুস্থ, আপনারা কেউ আমার পরিবারকে খবর দিন, আর আপনারা অন্য বড় কোনো কবিরাজ বা হুজুর দেখতে পারেন। কবিরাজের কথায় সবাই বুঝতে পারলেন এই কবিরাজ ওই পরীদের সাথে পারবে না। তখন কবিরাজের কথা মতো ওনার পরিবারের লোকদের খবর দেওয়া হলে ওরা সেই রাতে কবিরাজকে বাড়িতে নিয়ে যান। এদিকে কবিরাজ ব্যর্থ হয়, সবাই তো হতাশ। যাদের বাড়িতে যুবক ছেলে আছে তারা তো অনেক ভয় ও আতঙ্কে থাকে। যাদের বাড়িতে যুবক ছেলে আছে তাদের মা বাবা তাদেরকে সাবধানে থাকতে বলে, সন্ধ্যার পর যেন বাইরে বের না হয়, কোনো সুন্দরী মেয়েকে দেখে যেন তার মায়ে পরে পিছু না যায়। পরিবারের কথায় যুবক ছেলেরা সাবধানে থাকে, কিন্তু তবুও সে রাতে আবারও একটা যুবক ছেলে ওই পরীদের মায়ে পড়ে তাদের কাছে যায় আর পরীরা ওকে মেরে ফেলে। সাবধানে থাকার পর আজ রাতেও পরীরা একটা ছেলেকে মেরে ফেলছে। এই যে ছেলেটা মারা গেছে, এই ছেলেটার মা আর সালাম দাদুর স্ত্রী হচ্ছেন বোন। যে ছেলেটা মারা গেল সালাম দাদু হচ্ছেন তার খালু। এখন বোনের ছেলে মারা গেছে শুনে সেদিন সকালে সালাম দাদু ও তার স্ত্রী আসলেন সেখানে। সালাম দাদু ও তার স্ত্রী আসার পর লাশ দেখলেন, এরপর শুনলেন কি ঘটনা। তখন সবাই সব ঘটনা খুলে বললেন। সব শোনার পর কিছুক্ষণ পর ছেলেটার দাফন হলো। দাফন শেষে সবাই সালাম দাদুর কাছে এসে বললেন, আমরা তো জানি আপনি বড় কবিরাজ, আপনার বাসা দূরে বলে আপনার কাছে যাইনি, কাছে থেকে কবিরাজ নিয়ে এসেছি। কিন্তু সে কবিরাজ যে অবস্থা করেছে ওই পরীরা, এতে তো আমারও ভয় পেয়ে গেছি। আপনি দেখুন না পরীদের কোনো ব্যবস্থা করতে পারেন কি না। এদিকে তখন সেই আমবাগানের মালিক আসেন সেখানে, আর সালাম দাদুকে বলেন, কবিরাজ সাহেব আপনি দয়া করে ওই পরীদের একটা ব্যবস্থা করুন। ওই আমবাগানের মালিক আমি বাগানের একটা গাছও কাটতে পারছি না, গাছ কেটে বিক্রি করতে পারছি না। এদিকে আর মাত্র 3 দিন আছে। 3 দিনের মধ্যে গাছ কেটে বিক্রি করে টাকা জোগাড় করতে না পারলে আমার মেয়েটাকে বাঁচানো যাবে না। আমার মেয়েটার পেটে টিউমার হয়েছে, সেটার অপারেশন করতে টাকার দরকার। আপনার কাছে অনুরোধ করি আমাকে সাহায্য করুন। সেই আমবাগানের মালিকের কথায় সালাম দাদু বললেন, আচ্ছা আমাকে নিয়ে ওই আমবাগানে নিয়ে চলুন তো, আমি বাগানটা ঘুরে দেখি। সালাম দাদুর কথাই তাই করা হলো। ওনাকে নিয়ে যাওয়া হলো ওই আমবাগানে। সেখানে যাবার পর সালাম দাদু বাগানটা দেখে বললেন, এই আমবাগানটা দেখে তো অনেক পুরনো মনে হচ্ছে, বড় বড় গাছ আছে এখানে। তখন বাগানের মালিক বললেন, আপনি ঠিক বলেছেন কবিরাজ সাহেব, এই গাছ আমার দাদা লাগিয়েছেন। দাদার কাছ থেকে বাবা এগুলো পেয়েছে, আর বাবার কাছ থেকে আমি। মালিকের কথায় সালাম দাদু বললেন, এই বাগানে পরীরা অনেক বছর ধরে থাকে, আর কোনো জিনপুরি কোনো গাছ বা পুরনো বাড়িতে অনেক বছর থাকলে সহজে সেটা ছাড়তে চায় না। এই বলে সালাম দাদু বাগানে দাঁড়িয়ে থেকে পরীদের হাজির করার চেষ্টা করেন, কিন্তু তখন পরীরা হাজির হন না। পরীগুলো হাজির না হওয়ায় সালাম দাদু আবার সবাইকে নিয়ে গ্রামে আসে। সেখানে এসে বলেন, আমি আজকে রাতটা এখানেই আমার ভাইয়ের বাড়িতে থাকবো। আমি এখানে এমনি থাকবো না, আমার একটা প্ল্যান আছে, সেই প্ল্যান মতো কাজ করবো আমি। সালাম দাদুর কথায় সবাই জিজ্ঞাসা করলেন কি প্ল্যান। তখন সালাম দাদু বলেন, আমি আজ রাতে একটা যুবক ছেলের সাথে বাইরে বসে থাকবো। বাইরে আমি ঝোপের আড়ালে লুকিয়ে থাকবো, আর যুবক ছেলেটা বাইরে বসে থাকবে। এই যুবক ছেলেকে দেখে এখানে নিশ্চয়ই কোনো না কোনো পরী আসবে, আর তখনই আমি তাকে বন্দি করব বা তাদের সবাইকে হাজির করব। সালাম দাদুর এমন কথায় সবাই বললেন, এদেশে যুবক ছেলেটার কিচ্ছু হবে না তো? ওর কোনো ক্ষতি যদি করে ফেলে পরীগুলো? সবার কথার জবাবে সালাম দাদু বললেন, না, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। ওই পরী ছেলেটার কিচ্ছু করার আগে আমি পরীকে বন্দি করব। সালাম দাদুর কথায় সবাই একটু সাহস পেয়ে রাজি হয়ে গেলেন। সবাই রাজি হওয়ায় সেই রাতে বেলাল নামে একটা যুবক ছেলেকে রেডি করানো হলো। সবাই যখন ঘুমিয়ে গেলেন তখন সালাম দাদু সেই ছেলেটাকে বললেন, শোনো, তুমি এখানে বসে থাকো, নর্মালি থাকবা, কোনো ভয় পাবে না। একটা মানুষ নর্মালি যেভাবে বসে থাকে ওভাবেই থাকবা। আমি ঝোপের আড়ালে লুকিয়ে থাকবো। একটা কথা মনে রাখবা, তোমার সামনে পরী আসুক, ডাইনি আসুক, যে আসুক না কেন, তুমি ভয় পেয়ে চিৎকার করবা না বা দৌড় দিবা না, কেমন?
সালাম দাদুর কথায় ছেলেটা রাজি হলে তাকে বসিয়ে রেখে পাশে থাকা ঝোপের আড়ালে লুকিয়ে গেলেন। সালাম দাদু লুকিয়ে যাবার পর ছেলেটা বসে রইলেন। এভাবে কেটে গেল অনেকটা সময়। রাত তখন গভীর। গভীর রাতে হঠাৎ করে ছেলেটার থেকে দূরে এসে দাঁড়ালেন এক সুন্দরী মেয়ে মানুষ। সে মেয়েটার শরীরে সাজগোজ পাশে নুপুর। মেয়েটার মুখটা অন্ধকারের মধ্যে ওর জলজল করছিল। সেই মেয়েটা ছেলেটাকে দিকে তাকিয়ে ছেলের কাছাকাছি এসে বলল, আসো আমার সাথে আসো। মেয়েটার এমন কথায় ছেলেটা উঠে তার দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে ঝোপের আড়াল থেকে সালাম দাদু এই বিষয়টা দেখে বুঝতে পারছে এটা সেই পরী। পরী ছেলেটার দিকে তাকিয়ে ওকে মায়া জাদু করছে। তা ছেলেটা সব ভুলে ওর দিকে এগিয়ে যাচ্ছে। এমন অবস্থায় সালাম দাদু আর দেরি করলেন না। উনি দ্রুত ঝোপের আড়াল থেকে বেরিয়ে সেই পরীটাকে বন্দি করে ফেললেন। পরীকে বন্দি করার সাথে সাথে ছেলেটা হুঁশে ফিরলেন। ছেলেটার হুঁশ আসায়ও বলল, কবিরাজ সাহেব, আমি ওরে কোথায় গিয়েছিলাম? আমি তো ওখানে বসেছিলাম। তখন সালাম দাদু সব ঘটনা খুলে বলল আর আশেপাশে সবাইকে ডেকে দিলেন। সবাইকে ডেকে বললেন, ছেলেটাকে এখন ঘরে নিয়ে যান। আমি একটা পরীকে বন্দি করেছি। এখন বাকি 6 জন পরীকে হাজির করিয়ে কথা বলবো। সালাম দাদুর কথা শেষ হতে না হতে সবার সামনে সেখানে এসে উপস্থিত হলেন বাকি 6 জন পরী। সে পরীদের দেখে মনে হচ্ছিল ওরা অনেক রেগে আছে। পরীরা এসে হুঙ্কার দিয়ে বললেন, কবিরাজ, তোর এত বড় সাহস হয় কি করে আমাদের বোনকে বন্দি করার? তুই কি জানিস না আমাদের বিষয়? তুই কি জানিস না এর আগে 2 জন কবিরাজ এসে পালিয়ে গেছে? একজন কবিরাজের নাক মুখ দিয়ে রক্ত আসছে। তোর অবস্থা কি সেরকম করবো নাকি? পরীদের কথায় সালাম দাদু বললেন, কর দেখি, আমার কি করতে পারিস? আমার নাক মুখ দিয়ে রক্ত বের কর দেখি। দাদুর এমন কথায় পরীরা বললেন, কবিরাজ দেখ, সাহস দেখাবি না। আমাদের বোনকে ছেড়ে দে, নইলে ঝামেলায় পড়ে যাবি। ওদের কথায় সালাম দাদু বললেন, এই গ্রাম থেকে যুবক ছেলেদের হত্যা করছিস কেন? আর ওই আমবাগানের মালিককে আম গাছ কেটে বিক্রি করতে দিস না কেন? সালাম দাদুর কথার জবাবে পরীগুলো বললেন, কবিরাজ, আমাদের যা মন চায় আমরা তাই করব। আমি কাকে মারি না মারি সে জবাব তোকে দিব না। আর আমরা ওই আম গাছে থাকি আজ অনেক বছর হলো। আমাদের থাকার জায়গার গাছ আমরা কিভাবে কাটতে দিব? আমরা ওই আম বাগান থেকে একটা গাছও কাটতে দিব না। তখন সালাম দাদু বললেন, তোদের এই আম বাগান ছেড়ে যেতে হবে। আর এই গ্রামের আর কোনো ছেলেকে মায়া জেলে ফেলে তার রক্ত খেয়ে হত্যা করা যাবে না। যদি আমার কথা মতো কাজ না করিস তাহলে তোদের বোনকে হত্যা করব, ওকে ছাড়ব না। সালাম দাদুর এমন কথায় সেই 6 জন পরী সালাম দাদুকে নানানভাবে হুমকি দিতে থাকে, ভয় দেখায়। কিন্তু এতে সালাম দাদু কোনো ভয় পান না। সালাম দাদু ভয় না পাওয়ায় শেষমেশ কোনো উপায় না পেয়ে পরীরা বলে, ওকে ঠিক আছে, আমরা রাজি। আমরা আজকের পর থেকে এই গ্রামের কোনো যুবক ছেলেকে হত্যা করব না। আর ওই আমবাগান থেকে চলে যাব। ওই আমবাগানের মালিক কালকে গাছ কেটে বিক্রি করতে পারবে। তুই আমাদের বোনকে ছেড়ে দে। পরীরা কথা দিয়ে সালাম দাদু বললেন, ঠিক আছে, আমি তোদের কথা মতো তোদের বোনকে ছেড়ে দিলাম, চলে যাই এখান থেকে। কথাটা বলে সালাম দাদু বন্দি করা পরীটাকে ছেড়ে দিলে সেই পরীরা বাতাসে মিশে যায়। পরীগুলো চলে যাবার পর সবাই অনেক খুশি হয়। তো এদিকে তখন সালাম দাদু বলেন, পরীরা কথা দিয়েছে ওরা চলে যাবে, এখন থেকে আর কোনো সৃষ্টি হবে না। আর বাগানের মালিককে বলেন, আপনি কালকেই গাছ কেটে বিক্রি করে আপনার মেয়ের অপারেশন করার টাকা জোগাড় করবেন। এখন অনেক রাত হয়েছে, সবাই বাড়িতে চলে যান আর ঘুমান। কথাটা বলে সালাম দাদু তার ভাইয়ের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালবেলা খাবার খেয়ে সালাম দাদু তার স্ত্রী চলে যান বাড়িতে। সালাম দাদু চলে যাবার পর সেদিন ওই আমবাগানের মালিক তার আমবাগানের বেশ কিছু গাছ কেটে ফেলেন আর বিক্রি করেন। এতে কোনো সমস্যা হয় না। আমবাগানের গাছ কাটায় ওই গ্রাম থেকে যুবক ছেলেদের কিছু না হওয়ায় সবাই ভাবে সে 7 জন পরী চলে গেছে, ওরা আর কোনো সমস্যা করবে না। এভাবে ভালোই ভালোই কেটে যায় 7টা দিন। 7 দিন পরের ঘটনা। সময়টা তখন সকাল। আমি আমার ও আয়শাপুরীর ছেলে ইয়ামিনকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। পথে সালাম দাদুর দেখা। দাদুর সাথে আমার দেখা হয়। উনি বললেন, কিরে বাপ ছেলে মিলে কোথায় যাচ্ছিস? দাদুর কথা জবাবে আমি বললাম, কোথা না দাদু, ছেলেকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। আমার কথায় সালাম দাদু বললেন, আয় আয় আমার বাড়িতে চল, কিছু খেয়ে বাড়িতে যাবি। দাদুর কথা আমি খেতে না চাইলেও উনি জোর করে টেনে নিয়ে গেলেন। আমিও আমার ছেলে ইয়ামিন সালাম দাদুর বাড়িতে যাওয়ায় দাদি ইয়ামিনকে কোলে নিয়ে আদর করে বললেন, কেমন আছো বাবা, আসো তোমাকে খেতে দিই। কথাটা বলে আমাকেও সালাম দাদুকে খেতে দিয়ে দাদি পাশে বসে ইয়ামিনকে খাওয়াতে লাগলেন।
ইয়ামিন তো ছোট, তাই কিছু না খেয়ে দাদির কোলে বসে রইলেন। এদিকে আমি খাবার সময় সালাম দাদু বললেন, তা নিশাত, তোর বউ আয়শা পরি কেমন আছে? কিছুদিন ধরে দেখি না। দাদুর কথা জবাবে আমি বললাম, আয়শা এখন তেমন কোথাও যায় না দাদু। আমিও তেমন কোথাও যাই না। বাবার শরীর তো মাঝে মধ্যে খারাপ থাকে, আমি বাবার দোকানটা সামলাই। আমার কথা দাদু বললেন, সেটা ভালো। এ বলে সালাম দাদু আমার ছেলে ইয়ামিনের দিকে তাকিয়ে বললেন, নিশাত, তোর ছেলের মাঝে কিন্তু দুই রকম গুণ আছে, মানুষ ও জিনের। মানুষ ও জিনের রক্ত দুটোই আছে তোর ছেলের মধ্যে। দাদুর কথা আমি বললাম, তা তো জানি না দাদু, তবে ইয়ামিন আমাদের মতো মানুষদের মতো চলাফেরা করে। ওর মা আয়শাপুরীর মতো তো বাতাসে মিশে যায় না, জিনেদের মতো সুপার পাওয়ার নেই ওর মধ্যে। আমার কথায় দাদু বললেন, আয়শাপুরী চাইলে ইয়ামিনের মধ্যে ওরকম সুপার পাওয়ার দিতে পারি, কিন্তু আয়শাও চায় তার ছেলে আমাদের মানুষের মতো করে থাকুক। দাদুর কথায় আমি খাবার শেষ করে বললাম, সেটা হতে পারে। তা দাদু ভালো থাকো, ইয়ামিনকে নিয়ে তোমার বাড়িতে আসছি। আয়শা মনে হয় চিন্তা করছে, বাড়িতে যাই, ভালো থেকো কেমন? এই বলে আমি বাড়িতে যাব এমন সময় সেই গ্রাম থেকে ওই আমবাগানের মালিক ও আরও 2-3 জন আসলেন সালাম দাদুর কাছে। ওরা এসে সালাম দাদুকে বললেন, কবিরাজ সাহেব, আপনাকে আজই আমাদের গ্রামে যেতে হবে। ওদের কথাই সালাম দাদু জিজ্ঞাসা করলেন, কেন? তখন ওই আমবাগানের মালিক বললেন, কবিরাজ সাহেব, 7 দিন আগে আপনি আমাদের গ্রাম থেকে আসার পর সেই গ্রামে আর কোনো সমস্যা হয়নি, কোনো যুবক ছেলের কোনো ক্ষতি হয়নি। আমি আমার বাগানের আম গাছ বিক্রি করেছি, এতে কোনো সমস্যা হয়নি। সমস্যা হয় আজ 7 দিন পর। 7 দিন পর গ্রাম থেকে 1 জন না 2 জন না 3 জন যুবক ছেলে রাতে হারিয়ে যায়, আর সকালে তাদের রক্তশূন্য দেহ খুঁজে পাওয়া যায়। শুধু তাই না, আমি আমার আম বাগান থেকে গাছ বিক্রি করায় সেই পরীরা রেগে আজ আমার ছোট ছেলেকে হত্যা করে। ওদের কথায় সালাম দাদু অবাক হয়ে বলে, কি বলেন? পরীরা না কথা দিল ওরা চলে যাবে, ওরা কোনো ঝামেলা করবে না, তাহলে আবার কেন ক্ষতি করলো? তখন সবাই বললেন, সেটা তো জানি না, হঠাৎ করে এরকম ঘটনা ঘটায় সবাই অনেক ভয় আছে। আপনি দয়া করে আমাদের সাথে এখনই চলুন। ওদের কথায় সালাম দাদু বললেন, আপনারা শান্ত হন আর বাড়িতে চলে যান। আমি এখন যেতে তো পারবো না, আজ বিকালে যাব আপনাদের গ্রামে। সালাম দাদুর কথায় সবাই রাজি হয়ে চলে যান। এদিকে তখন আমি দাদুকে ওই গ্রামের বিষয় জিজ্ঞাসা করলে সব ঘটনা খুলে বলে। দাদু আমাকে আরও বলে, শুনলি তো, বিকালে যেতে হবে ওদের গ্রামে, তুই কি যাবি? দাদুর কথা আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ যাব। তুমি ওই গ্রামে যাবার সময় আমাকে ডাক দিও, আমি বাড়িতেই থাকবো। আমার কথায় দাদু রাজি হলে আমি ইয়ামিনকে বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়ির দিকে যাওয়ার সময় আয়শা আসলেন আমার কাছে। আয়শা এসে বললেন, কোথায় গিয়েছিলে? বেশ কিছুক্ষণ ধরে বাড়িতে নেই। কথাটা বলে ইয়ামিনকে কোলে নিলেন আয়শা। এদিকে তখন আমি বললাম, সালাম দাদুর বাড়িতে গিয়েছিলাম। আমার কথা আয়শা বললেন, ও, দাদু দাদি ভালো আছে তাই না? হ্যাঁ ভালো আছে, চলো বাড়িতে চলো, বিকালে আবার এক জায়গায় যেতে হবে। আমার কথায় দাদু বললেন, হ্যাঁ, তোমার তো জিনপরি তাড়ানো দেখতে যাওয়াটাই নেশা, ওটা নতুন করে কি শুনবো আমি? আমি তোমার বউ আয়শা পরি, আমাকে সবসময় দেখো, তবুও বুঝে জিনপরি ছাড়াতে দেখতে ইচ্ছা করে। আয়শার কথায় মুচকে এসে বললাম, ভুলে গেলে সালাম দাদুর সাথে জিনপরি ছাড়াতে দেখতে গিয়ে কিন্তু তোমার সাথে পরিচয় হয় আমার, তারপর ভালোবাসা বিয়ে। আমি সালাম দাদুর সাথে যাই, এতে ভালো লাগে বলতে পারো, অভ্যাস হয়ে গেছে। আমার কথায় আয়শা বললেন, বুঝতে পেরেছি ছোট কবিরাজ, আর বলতে হবে না, চলো। কথাটা বলে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর সেদিন বিকেলে কথা মতো আমিও সালাম দাদু এই গ্রামে চলে গেলাম। ওই গ্রামে যাবার পর গ্রামের অনেকেই জড়ো হলেন আমাদের কাছে। সবাই জড়ো হয়ে বললেন, কবিরাজ সাহেব, আপনি তো বললেন কোনো সমস্যা হবে না, কিন্তু কিছুদিন পর তো ঠিকই সমস্যা হলো। সবার কথার সালাম দাদু বললেন, আপনারা তো জানেন ওই পরিগুলো আমাকে কথা দিয়েছে ওরা আমবাগান ছেড়ে চলে যাবে আর গ্রামের কাউকে মারবে না। এই বলে ওরা চলে গেছে। এখন 7 দিন পর ওরা আবারও গ্রামের 3 জন যুবক ছেলেকে হত্যা করছে। এখন ওদের কঠিন শাস্তি হবে। এই বলে সালাম দাদু সন্ধ্যা হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। সন্ধ্যা হওয়ায় দাদু বললেন, আপনারা অপেক্ষা করুন, আমি আমবাগানে যাচ্ছি, আমার সাথে কেউ আসবেন না, পরীরা ক্ষতি করতে পারে। কথাটা বলে সালাম দাদু আমাকে নিয়ে চলে গেলেন সেই আমবাগানে। আমবাগানে যাওয়ার পর সালাম দাদু এদিক সেদিক তাকিয়ে হাতে 3 বার হাততালি দিলেন, দিয়ে বললেন, তোমরা কি আমার সামনে আসবা নাকি তোমাদের জোর করে হাজির করতে বাধ্য করব? দাদুর কথায় কোনো সাড়া পেলেন না। তখন দাদু বুঝলেন সেই পরিগুলো এত সহজে হাজির হবে না। এই ভেবে সালাম দাদু সেখানে মাটিতে বড় করে একটা গোল বৃত্ত আঁকলেন। একে আমাকে নিয়ে সেই গোল বৃত্তের মধ্যে ঢুকলেন।
বৃত্তের মধ্যে ঢুকে দাদু তার ব্যাগ থেকে জমজমের পানি বের করে সেটাতে দোয়া পড়ে আম গাছগুলোতে ছিটে দেওয়ার সাথে সাথে গাছগুলো নড়াচড়া করে আমাদের সামনে বেরিয়ে আসলেন 7 জন পরী। সেই পরীগুলো এসে রেগে বললেন, কবিরাজ, আমাদের সাথে লাগতে আসিস না, তুই জানিস না আমাদের 7 বোন সম্পর্কে, তোকে সহ তোর বংশ নির্বংশ করে দিব। কথাটা বলে 7 জন পরী বৃত্তের চারিদিকে ঘুরতে থাকে আর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে। ওদের আওয়াজ শুনে সালাম দাদু বলেন, আমাকে ভয় দেখে কোনো লাভ নেই, তোমরা কথাতে কথা রাখোনি, তোমরা আমাকে কথা দিয়েছিলে এই আমবাগান থেকে চলে যাবে, গ্রামের কাউকে হত্যা করবে না, কিন্তু তোমরা সেটা না করে গ্রামের যুবক ছেলেদের হত্যা করেছ আর আবার এই আমবাগানের মালিকের ছোট ছেলেকে মেরেছ। তোমরা যেমন তোমাদের কথা রাখোনি, আমি এখন আর তোমাদের কথা রাখবো না, তোমাদের সবাইকে এখন বন্দি করব। কথাটা বলে সালাম দাদু চোখ বন্ধ করে বিড়বিড় করে কি জানি পড়তে লাগলেন। ওদিকে তখন পরীগুলো ছটফট করতে করতে বললেন, কবিরাজ বন্ধ কর, চুপ কর, আমাদের অনেক কষ্ট হচ্ছে, তুই চুপ কর, নইলে তোকে মেরে ফেলবো। কথাটা সেই পরীদের মধ্যে থেকে 2 জন পরী হঠাৎ করে জানি কোথায় চলে গেল। এদিকে তখন সালাম দাদু দোয়া পড়ছে। এইভাবে বেশ কিছুক্ষণ চলে যাবার পর হঠাৎ করে চলে যাওয়া 2 জন পরী ফিরে এসে আর সাথে করে নিয়ে আসে সালাম দাদুর স্ত্রী মানে দাদির লাশ। সেই 2 জন পরী দাদিকে মেরে ফেলেছে। দাদিকে মেরে ফেলে দাদির লাশ এনে দাপাস করে ফেলে দিলেন আমবাগানে। দাদির লাশ দেখে আমি দৌড়ে গেলাম দাদির কাছে। এদিকে তখন সালাম দাদু দোয়া পড়া বন্ধ করে দৌড়ে গেলেন দাদির কাছে। আমি দাদির কাছে গিয়ে কান্না করতে লাগলাম আর এদিকে দাদিকে ঝাঁকি দিতে লাগলাম, কিন্তু দাদির কোনো সাড়া পেলাম না। এদিকে সালাম দাদুরও চোখে পানি। এমন সময় সেই 7 জন পরে আমাদের ঘিরে ধরলেন আর বললেন, বলেছিলাম না কবিরাজ আমাদের সাথে ঝামেলা করবি না, তোর স্ত্রীকে মেরে ফেলেছি, এখন তোরা কোথায় যাবি? এতক্ষণ দুজনে গোল বৃত্তের ভিতরে ছিলি বলে কিছু করতে পারিনি, এখন তোদের শেষ করে দিব। ওদের কথায় আমি আয়শা পরীকে স্মরণ করায় আয়শা মুহূর্তে সেখানে এসে হাজির হলেন। আয়শা আশায় ওই 7 জন পরী একটু পিছিয়ে গেলেন। তখন আমি কান্না করতে করতে বললাম, আয়শা, এরা দাদিকে মেরে ফেলেছে। আমার কথায় আয়শাও 7 জন পরীকে উদ্দেশ্য করে বললেন, দাদিকে কে হত্যা করেছে? আয়শা কথায় ওদের মধ্যে 2 জন পরী সামনে গিয়ে বললেন, কেন, আমরা 2 জন মারছি। ওদের 2 জনের কথা শেষ হতে না হতে আয়শা ওদের 2 জনকে ধরে প্রচণ্ড জোরে আঘাত করতে করতে মেরে ফেললেন। ওদের মেরে ফেলার পর বাকি 5 জন পরী বলে উঠলেন, তোর এত বড় সাহস আমাদের বোনেদের হত্যা করিস? ওদের কথা আয়শা বললেন, এখন নিজের চিন্তা কর, নিজের জীবন তো বাঁচা আগে। সালাম দাদুর স্ত্রী আমাদের মায়ের মতো ভালোবাসত, আর তোরা সেই মায়ের মতো দাদিকে হত্যা করলি। তোরা এই আমবাগানের মালিক সহ গ্রামের সবাই সাথে অন্যায় করেছিস, বিনা অপরাধে নিজেদের শক্তি বাড়াতে যুবক ছেলেদের হত্যা করেছিস। তোদের এসব খারাপ কাজকে বাদ দিতে আসলে তোরা সালাম দাদুর স্ত্রীকে হত্যা করলি, এখন কোথায় পালাবি? কথাটা বলে আয়শা ওদের দিকে এগিয়ে যাবে এমন সময় সালাম দাদু বললেন, আয়শা দাঁড়াও, তুমি দাঁড়াও, আমার স্ত্রীর হত্যার প্রতিশোধ আমাকে নিতে দাও। কথাটা বলে সালাম দাদু একটা গোল বৃত্ত আঁকলেন, একে সেখানে জমজমের পানি ছেড়াতে লাগলেন আর জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। দাদি দোয়া পড়তে দেখায় সেই পরীগুলো ছটফট করতে লাগলেন। শুধু পরী না, আয়শা পরীও একটু একটু সমস্যা হচ্ছিল। এই দেখে আয়শা দাদুর থেকে দূরে গিয়ে দাঁড়ালো। দাদু দোয়া পড়ছে, সেই 5 জন পরী ছটফট করছে। এমন সময় সেই পরীরা চিৎকার করে বলতে লাগলেন, কবিরাজ আমাদের মাফ কর, আমরা অন্যায় করেছি, শেষবারের মতো একটু বাঁচতে দেই, আমরা এই বাগান ছেড়ে চিরতরে চলে যাব, আমরা তোর স্ত্রীকে মেরে কাজটা ঠিক করি না, আমাদের ছেড়ে দে। কিন্তু সালাম দাদু ওদের কোনো কথা শুনলেন না। ওদের কোনো কথা না শুনে ওদের সেই বৃত্তের মধ্যে বন্দি করলেন আর মেরে ফেললেন। ওদের মেরে ফেলার পর সালাম দাদু মাটিতে বসে পড়ে কান্না করতে লাগলেন। এমন সময় সেখানে আসলেন বড় বাবা জিন। বড় বাবা জিন আসে আয়শা বললেন, বড় বাবা, দাদি বেঁচে নেই, ওরা মেরে ফেলেছে দাদিকে। দাদি মারা গেছে শুনে বড় বাবা জিনও অনেক কষ্ট পেলেন আর সালাম দাদুর কাছে এসে দাদুকে সান্ত্বনা দিতে লাগলেন। দাদুর মতো আমিও কান্না করছি। এমন সময় বড় বাবা বললেন, নিশাদ, তুমি গ্রামবাসীকে ডাকো, ডেকে লাশটা বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। বড় বাবা জিনের কথা মতো সেটাই করলাম, গ্রামবাসীকে ডাকলাম। আমার ডাকে সবাই আসলেন আর সব ঘটনা শুনে দাদির জন্য আফসোস করলেন। সে গ্রামে দাদির বোনের বাড়ি ছিল, তাই দাদির বোন খবরটা শুনে বোনের লাশ দেখে কান্না করতে লাগলো। তখন আমি গ্রামের কয়েকজনকে বললাম, আপনারা একটু সাহায্য করুন, দাদির লাশ বাড়িতে নিয়ে যাওয়া হবে। আমার কথায় কয়েকজন আমাকে সাহায্য করলেন।
অপর সাহায্য রাতের বেলা দাদির লাশ নিয়ে আসলাম বাড়িতে। বাড়িতে লাশ নিয়ে আসার পর আশেপাশের অনেকে দেখে কান্না করতে লাগলেন। হঠাৎ করে মারা গেল। আমিও সালাম দাদু ভাবতে পারিনি এরকম একটা কাজ হবে, ওই পরীরা দাদিকে মেরে ফেলবে। একদম জিনের হাতে মারা গিয়েছিলাম সালাম দাদুর ছেলে। এত বছর পর পরীদের হাতে মারা গেলেন সালাম দাদুর স্ত্রী। কি আর করার, মারা গেছে, এখন তো মেনে নিতেই হবে। তাই দাদুকে বলে সে রাতে দাদির জানাজার ব্যবস্থা করা হলো, আর রাতের বেলায় জানাজা করে দাফন করা হলো। জানাজা শেষে বড় বাবা জিন সালাম দাদুকে বললেন, সালাম, পরিস্থিতি মেনে নাও, মন খারাপ করো না, তোমার স্ত্রীর জন্য দোয়া করো। আমি এখন চলে যাচ্ছি, কোনো সমস্যা হলে ডেকো। কথাটা বলে বড় বাবা জিন সহ তার সাথে আসা সকল জিনেরা চলে গেলেন। ওরা চলে যাবার পর আমিও আয়েশা সালাম দাদুর পাশে গিয়ে বসলাম। বসে বললাম, দাদু, আমরা জানি আপনার মনের অবস্থা এখন কেমন, তবু বলবো নিজেকে শক্ত করুন। দাদুর এরকম মৃত্যু আমরাও মেনে নিতে পারছি না। আমার কথা আয়েশা বললেন, নিশাত, তুমি আজকে রাতে সালাম দাদুর সাথে থেকো, কালকে এসো, কেমন? আমি বাড়িতে যাই। ইয়ামিন আমাকে বেশিক্ষণ না দেখলে কান্না করবে। আয়েশার কথায় আমি রাজি হয়ে চলে যাই। আয়েশা চলে যাবার পর আমি সেই রাতে সালাম দাদুর সাথে থাকি। পরের দিন সকালে বাড়ি যাওয়ার সময় আয়েশা সালাম দাদুর জন্য খাবার নিয়ে আসে আর বলে, নিশাত, দাদু সহ খাবার খাও, তারপর খেয়ে বাড়িতে যাও। আয়েশার কথায় দাদু বললেন, আমি এখন কিছু খাবো না, ভালো লাগছে না। দাদুর কথা আয়েশা বললেন, ভালো না লাগলেও খেতে হবে দাদু, এভাবে ভেঙে পড়লে চলবে না, নিন বসুন তো। আয়েশার কথায় আমিও দাদুকে জোর করে বসিয়ে দুজনে খাবার খেয়ে নিলাম। খাবার শেষে দাদুকে বললাম, দাদু, মন খারাপ করে থাকবে না একদমই। বাড়িতে যদি একা লাগে তাহলে বাজারে এসে আমি দোকানে থাকবো, দোকানে দেখা হলে বসে গল্প করব, কেমন? এই বলে আমিও আয়েশাপুরি চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর ছেলে ইয়ামিনকে কোলে নিয়ে মাকে বললাম, মা, বাবা কি দোকানে গেছে? আমার কথায় মা মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। তখন আমি বললাম, বাবার তো ইদানিং শরীর খারাপ থাকে, আমি তো বলছি এখন থেকে আমি দোকানে বেশি থাকবো, বাবা এখন থেকে রেস্ট করবে। আমার কথায় মা বললেন, সেটা কি তোর বাবা শোনে? ওনাকে না করার পর ও দোকানে যায়, উনি গেছে, তুই দুপুরে দোকানে গিয়ে তোর বাবাকে পাঠিয়ে দিস। মায়ের কথায় আমি আর কিছু বললাম না, না বলে দুপুরে দোকানে গিয়ে বাবাকে বাড়িতে পাঠিয়ে দিলাম। বাবাকে বাড়িতে পাঠিয়ে দেবার পর আমি দোকান করতে লাগলাম। এভাবে দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যা হওয়ার পর হঠাৎ আয়েশা আসলেন আমার কাছে। আয়েশা এসে বললেন, নিশাত, ইয়ামিনকে খুঁজে পাচ্ছি না, ইয়ামিন বাড়ি বা আশেপাশে কোথাও নেই। আয়েশা কথায় চিন্তিত হয়ে বললাম, কি বলো, ইয়ামিন তো বাড়িতেই ছিল, আমি তো দুপুরবেলা ওকে দেখে দোকানে আসলাম। আমার কথা আয়েশা বললেন, দুপুরে তো ছিল, আমি বিকালের দিকে সালাম দাদুকে দেখতে গিয়েছিলাম একটু, দাদুকে দেখে বাড়িতে এসে দেখি ইয়ামিন নেই। ইয়ামিনকে না দেখে মাকে জিজ্ঞাসা করায় মা বললেন তিনি জানেন না, মা মনে করেছেন আমি ইয়ামিনকে নিয়ে কোথাও গিয়েছি। আয়েশার কথায় আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ির দিকে আসতে লাগলাম। আমি বাড়ির দিকে আসার সময় আয়েশা বললেন, নিশাত, তুমি বাড়িতে যাও, আমি আরও ভালো করে খোঁজ নেই, ইয়ামিনকে কোনো জিন ধরে নিয়ে গেছে কিনা দেখি। আমি জিন রাজ্যে গিয়েও খোঁজ নিয়ে দেখে আসি। আয়েশা কথায় রাজি হয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা বাবা বললেন, নিশাত, ইয়ামিন কোথায়, ওর কি হয়েছে? আর বোমা ইয়ামিনের কথা জিজ্ঞাসা করলেও করে বাতাসে মিশে কই জানি চলে গেল। মা বাবার কথা আমি বললাম, মা, ইয়ামিন কই জানি হারিয়ে গেছে, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কথাই মা বাবা অবাক হয়ে বললেন, কি খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? আমার তো মনে হয় ইয়ামিন বৌমার সাথে কোথাও জানি গেছে বিকালের দিকে, আবার হারিয়ে গেল কখন তাহলে? মায়ের কথা আমি বললাম, বিকালে আয়েশা সালাম দাদুকে দেখতে গিয়েছিল একটু, দাদুকে দেখিয়ে বাড়িতে এসে ইয়ামিনকে দেখে নেই। আমার কথায় মা বাবা চিন্তিত হয়ে পড়ে, এত ছোট বাচ্চা একা একা কোথায় যেতে পারে? মা বাবার মতো আমিও চিন্তিত হয়ে অপেক্ষা করতে থাকি আয়েশার জন্য। অনেকক্ষণ পর আয়েশা ফিরে আসে বাড়িতে। আয়েশা এসে কান্না করতে করতে বলে, ইয়ামিনের কোনো খোঁজ পেলাম না। আয়েশার কথায় আমরাও অনেক চিন্তায় হয়ে পড়লাম। আয়েশার কথা ওকে বললাম, আয়েশা, আমি কি সালাম দাদুর বাড়িতে যাব নাকি? সালাম দাদুকে গিয়ে জিজ্ঞাসা করে উনি কিছু বলতে পারে কিনা। আমার কথা আয়েশা বললেন, না, আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, কিছু জানতে পারিনি। আমি পরি হয়ে খোঁজ নিতে পারিনি, সেখানে দাদু কিভাবে খোঁজ নিবে? আয়েশার কথায় মন খারাপ করে ঘরে গিয়ে শুয়ে রইলাম। সালাম দাদুর স্ত্রী মারা গেল, এদিকে আজকে আবার আমার ছেলে ইয়ামিন হারিয়ে গেল। এখানে আবার ওই পরিদের কোনো হাত নেই তো? এসব ভাবছি আর শুয়ে আছি। রাতের খাবার খাইনি, না ঘুমিয়ে জেগে আছি। এভাবে গভীর রাত হওয়ায় হঠাৎ বাইরে একটা আওয়াজ আসে। বাইরে থেকে আওয়াজ আসায় আয়েশার ঘরে বাইরে গেলাম।
আয়েশার সাথে সাথে আমিও গেলাম বাইরে। বাইরে গিয়ে দেখি কালো পোশাক পরা 7 জন জিন দাঁড়িয়ে আছে। ওই 7 জন জিনের মধ্যে একজন জিন আয়েশা পরীকে বললেন, আয়েশা পরী, তুমি আমাদের প্রিয় বোনেদের হত্যা করেছ, আমরা তোমাকে দেখে নিব, তোমাদের সাথে সাথে তোমাদের বংশের কাউকে বাঁচিয়ে রাখবো না, তোমার প্রিয়জনদের আগে হত্যা করব, তারপর তোমাকে। কথাটা বলে সেই জিনেরা চলে গেলেন সেখান থেকে। ওরা চলে যাবার পর আয়েশা বললেন, এবার বুঝতে পারছি আমার ছেলে ইয়ামিনকে নিশ্চয় ওরা কোথাও নিয়ে গেছে। কথাটা বলে আয়েশা বললে, নিশাত ঘরে আসো। আয়েশার কথা আমি ঘরে গেলাম। ও বলল, নিশাত এখন থেকে খুব সাবধানে থাকবে। আমার মনে হয় এই 7 জন জিন ওই 7 জন পরীর ভাই। আমরা পরীদের মেরে ফেলাই ওরা আসছে প্রতিশোধ নিতে। ওরা তোমাকেও মা বাবাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে, এমনকি ওরা সালাম দাদুর ওপর আক্রমণ করতে পারে। তুমি কাল সকালে সালাম দাদুর বাড়িতে যাবা আর দাদুকে সাবধান করে আসবা। আমাকে কালকের মধ্যে কিছু একটা করতে হবে। ওরা যদি আমার ছেলে ইয়ামিনের কিছু করে তাহলে ওদের পুরো জিন গোত্রকে শেষ করে দেব আমি। কথাটা বলে আয়েশা বসে রইলেন। ওইদিকে আমিও চিন্তিত হয়ে বসে এভাবে রাতটা পার করে দিলাম। পরের দিন সকালে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। দাদুর বাড়িতে গিয়ে দাদুকে ডাকতে লাগলাম, কিন্তু সালাম দাদুর কোনো খোঁজ পেলাম না। তখনই পাশের বাড়ির এক চাচি এসে বললেন, সালাম চাচা তো অনেক অসুস্থ, গতরাতে ওনার কি জানি হয়েছে, উনি চিৎকার করায় আমরা বেরিয়ে দেখে রক্তাক্ত হয়ে পড়ে আছে। পরে ওনাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এখন চাচা হাসপাতালে। ওনার কথা আমি সেখানে আর দেরি না করে চলে গেলাম হাসপাতালে। সেখানে যাবার পর দেখলাম দাদুর শরীরের নানান জায়গায় ব্যান্ডেজ করা। দাদুর এরকম অবস্থা দেখে দাদুর পাশে গিয়ে বসলাম। দাদুর পাশে বসে থাকার বেশ কিছুক্ষণ পর দাদুর হুঁশ ফিরলে ওনাকে জিজ্ঞাসা করলাম, দাদু এসব কিভাবে হলো? আমার কথা জবাবে সালাম দাদু বললেন, নিশাত গতরাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘরে বসে তোর দাদির জন্য কান্না করছিলাম, ঘুম আসছিল না, তাই চিন্তা করলাম তোর দাদির কবরের পাশে গিয়ে বসে থাকি কিছুক্ষণ। এই ভেবে তোর দাদির কবরের পাশে গিয়ে বসে কান্না করছিলাম। হঠাৎ কেউ পেছন থেকে এসে আমার উপর আক্রমণ করে, আমাকে শূন্যে তুলে গাছের সাথে আছাড় মারে। আমি গাছের সাথে বাড়ি খেয়ে অনেক আঘাত পাই আর জ্ঞান হারিয়ে ফেলি। দাদুর কথা অবাক হয়ে বললাম, দাদু তোমাকে আক্রমণ করেছে ওই 7 জন পরীর 7 ভাই? আমার কথায় দাদু একটু অবাক হয়ে বললেন, মানে তুই সব কিভাবে জানলি? তখন দাদুকে গতকাল রাতের সব ঘটনা খুলে বললাম। দাদুকে বললাম, দাদু ওই 7 ভাই জিন কালকে আমাদের বাড়িতে আসছিল, আয়েশা পরীর ভাইয়ের সাথে কথা বলছিল। ওদের কথায় আয়েশা বুঝতে পারছে ওরা ওই 7 পরীর ভাই। তাই তো আয়েশা বলছে তোমাকে এসে যেন সাবধান করি, সাবধানে থাকতে বলি। কিন্তু তোমাকে সাবধান করতে আসার আগেই তো ওরা তোমার উপর আক্রমণ করলো। আমার কথায় দাদু রেগে গিয়ে বললেন, আমার স্ত্রী হত্যা করেছে ওদের বোন, ওরা আবার আমার উপর আক্রমণ করছে। একবার খালি সুস্থ হয়ে বাড়িতে ফিরি, তারপর দেখ ওদের কি অবস্থা করি। দাদুর কথা আমি বললাম, দাদু আরেকটা কথা তো শোনোনি নিশ্চয়ই, ইয়ামিন তো গতকাল হারিয়ে গেছে, ওর জন্য আমরা সবাই অনেক চিন্তায় আছি। আমার কথায় দাদু অবাক হয়ে বললেন, তাই নাকি? নিশাত আমার মনে হয় এখানে ওই জিনেদের কোনো হাত আছে, ওরা নিশ্চয়ই ইয়ামিনের কিছু করছে। হ্যাঁ দাদু ঠিক বলেছ, আয়েশা এরকমটা বলছে। আমার কথা দাদু বললেন, নিশাত দাঁড়া বাবা, বড় বাবা জিনকে ডাকি। কথাটা বলে দাদু বড় বাবা জিনকে স্মরণ করলেন। দাদুর স্মরণে বড় বাবা জিন এসে বললেন, কিভাবে হলো এসব? তখন সালাম দাদু সব খুলে বললেন। সালাম দাদু এটাও বললেন, নিশাদ ও আয়েশা পরীর ছেলে ইয়ামিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আয়েশা নিজেও কোনো খোঁজ পায়নি। আপনি একটু খোঁজ করে দেখেন তো ইয়ামিনের কোনো খোঁজ পান কিনা। দাদুর কথায় বড় বাবা জিন বাতাসে মিশে গেলেন আর অনেকক্ষণ পর ফিরে আসে। বড় বাবা জিন এসে বলে, ইয়ামিনের কোনো খোঁজ পেলাম না, আমার মনে হয় ইয়ামিনকে কেউ এমনভাবে বন্দি করে রেখেছে যার কোনো খোঁজ পাচ্ছি না। এই বলে বড় বাবা জিন আরও বলেন, সালাম তোমরা যে 7 জন পরীকে মেরে ফেলেছ, ওদের 7 জন ভাই আছে, ওই 7 জন ভাই আসছে তোমাদের ওপর প্রতিশোধ নিতে। বড় বাবা জিনের কথায় সালাম দাদু বললেন, হ্যাঁ সেটা জানতে পেরেছে, আয়েশা বলেছে। তখন বড় বাবা জিন বললেন, সালাম নিজের খেয়াল রেখো, আমার সাহায্যের প্রয়োজন হলে রেখো কেমন? কথাটা বলে বড় বাবা জিন চলে যাওয়ায় আমি দাদুর পাশে বসে রইলাম। এমন সময় আয়েশা আসলেন সেখানে। আয়েশা আসায় ওদের দাদুর সব বিষয় সব খুলে বললাম। সব শুনে আয়েশা বললেন, ও তাই তো বলি, তুমি দাদুর বাড়িতে আসার পর বাড়িতে যাচ্ছ না কেন? দাদুকে সাবধান করার আগেই ওরা আঘাত করলো। আয়েশার কথায় দাদু বললেন, আয়েশা তুমি আসার কিছুক্ষণ আগে বড় বাবা জিন আসছিল, বড় বাবা আসার ওনাকে ইয়ামিনের খোঁজ নিতে বললাম। পরে উনি খোঁজ নিলেন কিন্তু ইয়ামিনের বিষয়ে কিছু বলতে পারলেন না।
বড় বাবা জিনের ধারণা ইয়ামিনকে কোনো জিনেরা আটকে রাখছে। দাদুর কথা আয়েশা কান্নাজড়িত কণ্ঠে বললেন, দাদু, কোনো জিন আটকে রাখলে তো আমি জানতাম। আমার ছেলেটা আমাকে ছাড়া থাকতে পারি না। ছেলেটা যে কোথায় আছে, কিভাবে আছে জানি না। এই বলে আয়েশা বললেন, নিশাত, তুমি দাদুর এখানে থাকো, আমি বাড়িতে যাই। তুমি ডাক্তারকে জিজ্ঞাসা করে দাদুকে নিয়ে বাড়িতে এসো। কথাটা বলে আয়েশা চলে গেলেন। আয়েশা চলে যাবার পর সেদিন বিকালে ডাক্তারকে বলে সালাম দাদুকে নিয়ে বাড়িতে আসলাম। দাদুকে নিয়ে ওনার বাড়িতে আসার পর পাশের বাড়ির চাচিকে বললাম, চাচি, দাদি তো বেঁচে নেই, সালাম দাদু তো অসুস্থ, ওনাকে একটু দেখাশোনা করেন। আমার কথা উনি বললেন, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমরা সালাম দাদুর খেয়াল রাখবো। ওদের কথায় দাদুকে বললাম, দাদু, তুমি ওষুধগুলো নিয়মিত খেও, আমি কালকে আবার আসবো। কথাটা বলে বাড়ির দিকে রওনা করলাম। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসছে। আমি জানি বাড়ির দিকে যাচ্ছি। এমন সময় হঠাৎ আমাকে ঘিরে ধরলেন সেই 7 জন জিন। ওরা আমাকে ঘিরে ধরে ভয়ঙ্কর আওয়াজ করতে লাগলেন। ওরা ভয়ঙ্কর আওয়াজ করতে করতে বললেন, আয়েশাপুরীর স্বামী, তোর স্ত্রী আমাদের বোনকে হত্যা করেছে। এখন তোকে হত্যা করে আয়েশাপুরীকে কষ্ট কি সেটা বোঝাবো। সেই দিনেদের কথায় আয়েশা ঝড়ের বেগে সেখানে এসে বললেন, আমার স্বামীকে মারার আগে নিজেদের জীবন বাঁচা আগে। কথাটা বলে আয়েশাপুরী ওদের সাথে যুদ্ধ করতে লাগলেন। আয়েশা একা, ওরা 7 জন, তবুও আয়েশার সাথে পারছিল না। কারণটা তো অনেকেই জানেন। আয়েশার হাতে শক্তিশালী একটি ছুরি আছে, যার শক্তি অনেক বেশি, যার ফলে সাধারণ কোনো জিন পরি আয়েশার সাথে শক্তিতে পারে না। আয়েশা ও 7 জন জিনেদের মধ্যে যুদ্ধের কিছুক্ষণের মধ্যে আয়েশা ওদের সবাইকে আহত করে ফেলে রাখলেন। এরপর সবার বড় জিনটাকে আঘাত করতে করতে বললেন, আমার স্বামীকে মারবি না, মার এখন। এই বলে আয়েশা ওই জিনেদের মারতে যাবে, এমন সময় সে জিনেরা বলল, আয়েশা, আমাদের ছেড়ে দে, আমাদের কিছু করলে তোর ছেলে বাঁচবে না, তোর ছেলে আমাদের কাছে বন্দি। ওদের কথা আয়েশা পরি থেকে গিয়ে বলল, কি বললি? ইয়ামিন তোদের কাছে বন্দি মানে? সত্যি করে বল, নইলে এখানেই মেরে ফেলবো। আয়েশা কথা ওই জিনটা বললেন, সত্যি বলছি, তোর ছেলে ইয়ামিন আমাদের কাছে বন্দি, আমাদের তুই ছেড়ে দে। আমরা মারা গেলে তোর ছেলেও মারা যাবে। তুই কি চাস তোর ছেলে মারা যাক? ওর কথা আয়েশা বললেন, আমার ছেলে তোদের কাছে বন্দি হলে আমিও বড় বাবা জিন খোঁজ নিয়ে জানতে পারলাম না কেন? তখন সেই জিনটা বললেন, তোর ছেলেকে আমরা এমন মায়াজালে আবদ্ধ করে একটা খাঁচায় বন্দি করে রেখেছি, যার কারণ তুই কেন আমরা ছাড়া কোনো জিন পরি ওর খোঁজ পাবে না। ওদের কথা আয়েশা বললেন, আমার ছেলেকে কেন ধরে নিয়ে গিয়েছিস বল? ওকে আজকে আমার কাছে ফিরিয়ে দিয়ে যাবি। যদি তা না করিস তাহলে তোরা দুনিয়াতে যে প্রান্তে থাকিস না কেন, তোদের ধরে নিয়ে এসে মেরে ফেলবো। আয়েশার কথায় ওই জিনটা বললেন, ঠিক আছে, আমাদের ছেড়ে দে, যেতে দে আমাদের। ওদের কথায় আয়েশা ওকে ছেড়ে দিয়ে বললেন, যা, চলে যা, মনে রাখিস কাল রাত পর্যন্ত সময় দিলাম তোদেরকে। যদি কালকে রাতের মধ্যে আমার ছেলে সহি সালামতে বাড়িতে ফিরে না আসে, তাহলে কাল রাত হবে তোদের শেষ রাত। কথাটা মনে থাকবে? এই বলে আয়েশা ওদের যেতে বলে, আর ওরা চলে যায়। ওরা চলে যাবার পর আয়েশা আমাকে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। তখন আয়েশাকে বলি, আয়েশা, আমরা ইয়ামিনকে ফিরে পাবো তো? যদি ওরা ইয়ামিনের কিছু করে ফেলে তখন কি হবে? আমার কথা আয়েশা বলে, নিশাত, তুমি চিন্তা করো না, ওরা ইয়ামিনের কিছু করার সাহস পাবে না, ওরা আমাকে চেনে। যদি ইয়ামিনের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে ওদের সবাইকে ভয়ঙ্করভাবে মেরে ফেলবো, আল্লাহ ছাড়া কেউ ওদের বাঁচাতে পারবে না। আয়েশা কথা একটু সাহস পেয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর দেখলাম মা বাবা খাবার নিয়ে বসে আছে। আমাদের দেখে মা বললেন, নিশাত, স্বাধীন কোথায় ছিলি? এমনিতে আদরের নাতি ইয়ামিনের কোনো খোঁজ পাচ্ছি না, তার উপর তুই বাড়িতে নেই। আমরা আর কত চিন্তা করবো বল? ইয়ামিনের চিন্তায় কাল রাত থেকে তেমন কিছুই খায়নি কেউ। তোর বাবার শরীরটাও খারাপভাবে না খেয়ে থাকলে আরও চিন্তা করলেও তো আরও অসুস্থ হবে। মায়ের কথাই বাবার পাশে বসে বললাম, বাবা, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর রহমতে আমরা ইয়ামিনের খোঁজ পেয়েছি। কিছুদিন আগে সালাম দাদুর স্ত্রীকে যে পরীগুলো মেরেছিল, আয়েশা ও সালাম দাদু মিলে সেই পরীদের মেরে ফেলেছে। এখন সেই পরীদের ভাইয়েরা এসে ইয়ামিনকে তুলে নিয়ে গিয়ে বন্দি করেছে। ইয়ামিনের বিষয় তো জানতে পারলাম, আয়েশা ওই জিনদের ভয় দেখিয়ে বলেছে ইয়ামিনের যেন কোনো ক্ষতি না করে, ওকে যেন ফিরিয়ে দেন। আশা করি সেই জিনেরা 2-1 দিনের মধ্যে ইয়ামিনকে ফিরিয়ে দেবে। আমার কথায় মা বাবা একটু স্বস্তি নিয়ে বললেন, আল্লাহ যেন রহম করে, আমরা যেন সুস্থভাবে ইয়ামিনকে ফিরে পাই। এই বলে সবাই একটু করে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে আয়েশার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। আগের রাতের ঘুমাতে পারিনি, তাই পরের দিন সকালে হালকা কিছু নাস্তা করে আয়েশাকে বললাম, আয়েশা, আমি দোকানে যাচ্ছি, আজ সারাদিন দোকানে থাকবো,
তুমি ইয়ামিনের কোনো খোঁজ পেলে বা ইয়ামিনের বাড়িতে ফিরলে আমাকে জানাবে, কেমন? আমার কথায় আয়েশা বললেন, ঠিক আছে। আর শোনো, তুমি রাত করে বাড়িতে ফিরবে না, সন্ধ্যা হতে দোকান বন্ধ করে বাড়িতে চলে আসবে। আয়েশার কথায় রাজি হয়ে চলে গেলাম দোকানে। এরপর সারাদিন দোকান করে সন্ধ্যার দিকে দোকান বন্ধ করব, এমন সময় ইয়ামিন কোথা থেকে আসলেন আমার কাছে। ইয়ামিনকে দেখে ওকে কোলে নিয়ে জড়িয়ে ধরলে বললাম, বাবা, ইয়ামিন কোথা থেকে আসলো বাবা, কোথায় ছিলা? এই বলে তাড়াতাড়ি দোকান বন্ধ করে ইয়ামিনকে কোলে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। আমি বাড়ির দিকে হাঁটছি আর ভাবছি ওই 7 ভাই জিন মনে হয় ইয়ামিনকে ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু একটু পরেই বুঝতে পারলাম আমার ভাবনা ভুল। আমি ইয়ামিনকে কোলে নিয়ে হাঁটছি, হঠাৎ আমার মনে হলো আমি লোমে ভরা কাউকে কোলে নিয়ে হাঁটছি। এই বলে কোলে থাকা ইয়ামিনের দিকে তাকাতেই চমকে উঠলাম, কারণ আমার কোলে ইয়ামিন না, ভয়ঙ্কর এক প্রাণী ছিল। এরকম একটা প্রাণীকে দেখে কোল থেকে ফেলে দিয়ে লাফ দিয়ে পিছিয়ে গেলাম। ওইদিকে সেই প্রাণীটি মাটিতে পড়ে যাবার সাথে সাথে বাতাসে মিশে গেল, আর তখনই আমার সামনে এসে উপস্থিত হলেন ওই 7 ভাই জিনদের মধ্য থেকে দুইটা জিন আসায় আমি বললাম, আপনারা একা আসছেন কেন? আমার ছেলে ইয়ামিন কোথায়? আর একটু আগে আমি কাকে কোলে নিয়ে হাঁটছিলাম? আমার কথায় জিন দুইটা বলল, আমরা তোর ছেলেকে নিয়ে আসিনি, তুই আর তোর ছেলের মুখ দেখতে পারবি না। আমরা তোর ছেলের রূপ নিয়ে তোকে এখান থেকে নিয়ে এসেছি। আমরা 7 ভাই, এরপর 3 জন আছে তোর বাড়িতে, আয়েশা আর পুরীর কাছে। 2 জন আছে সালাম কবিরাজের কাছে, আর আমরা 2 জন তোর কাছে। তোর স্ত্রী আয়েশা পরি কাল আমাদের আঘাত করেছে। আমরা কাল পালিয়ে যাবার জন্য তোর স্ত্রীকে বলেছিলাম তোদের ছেলেকে ফিরিয়ে দিব। আমরা তোদের ছেলেকে কখনোই ফিরিয়ে দিব না। আমরা আমাদের বোনের হত্যার প্রতিশোধ নিব। আমরা 3 ভাগে ভাগ হয়ে আছি, এখন তোকে কে বাঁচাবে দেখি। ওদের কথায় আমি বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। এমন সময় ওরা আমাকে পেছন থেকে আঘাত করে ফেলে দিলেন। ওদের আঘাতে আমি পড়ে গেলে ওরা আমাকে আমার বুকের উপরে পা তুলে দিয়ে চাপ দিয়ে রাখলেন। ওদের চাপে মনে হচ্ছিল বুকটা ফেটে মারা যাব। এমন সময় সেখানে আসলেন বড় বাবা জিন এসে ওদের আঘাত করতে লাগলেন। তখন আমি উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম বড় বাবা জিন ওদের সাথে যুদ্ধ করছে। এইভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর আয়েশা আসলেন সেখানে। আয়েশা এসে 2 জনকে ধরে নিয়ে বললেন, বেঈমানের দল, নিজের বোনেদের মতো বেঈমানি করতে, মিথ্যা কথা বলতে শিখেছিস তাই না? আমাকে কালকে কথা দিলি আমার ছেলেকে ফিরিয়ে দিবি, আর আজকে আমারও আমার পরিবারের ওপর আক্রমণ করতে এসেছিস। আমার বাড়িতে তোদের যে 3 ভাই জিনকে পাঠিয়েছিস সবাইকে মেরে ফেলছে, এখন তোরা কোথায় যাবি? কথাটা বলে আয়েশা ওদের 2 জনকেও মেরে ফেললেন। ওদের মেরে ফেলে আয়েশা আমাকে সহ বড় বাবা জিনকে নিয়ে সালাম দাদুর বাড়িতে চলে গেলেন। সালাম দাদুর বাড়িতে গিয়ে দেখলেন দাদু ওই জিন দুটোকে বন্দি করে রাখছেন। আমাদের দেখে দাদু বললেন, তোমরা এসছো? শয়তানের বাচ্চা দুটো আমাকে মারতে আসছে, এর আগে হঠাৎ আমাকে আক্রমণ করে ভাবছে আজকে আমার ক্ষতি করতে পারবে। আজ আমাকে আক্রমণ করতে আসলে বন্ধ করে রেখেছি। কথাটা বলে ওদের আয়েশার সামনে ছেড়ে দিয়ে বললেন, আয়েশা নাও, এদেরকে কি করবা করো। তখন আয়েশা ওদের 2 জনকে বললেন, তোদের 5 ভাই জিনকে মেরে ফেলেছি। 5 ভাইয়ের মতো কি তোরা এখনই মরতে চাস? যদি না চাস তা বল, এখনই আমার ছেলে ইয়ামিন কোথায়, ওকে বন্দি করে রেখেছিস? আয়েশার কথায় সে জিন 2 জন যা বললেন সেটা শুনে আমরা সবাই ভয় পেয়ে গেলাম। সে জিন 2 জন বলল, আয়েশা, আমরা তোমাকে মিথ্যা বলেছি। তোমার ছেলে ইয়ামিন আমাদের কাছে বন্দি নেই। তোমার ছেলে ইয়ামিন বন্দি মারিচ সম্প্রদায়ের একটা জিন গোত্রের কাছে। ওরা ইয়ামিনকে ধরে নিয়ে গেছে বলি দেবার জন্য, কারণ ইয়ামিনের শরীরে মানুষ ও জিনের রক্ত আছে। ওই গোত্রের জিনেরা কালো জাদুতে পারদর্শী। ওরা জন্মের পর থেকে কালো জাদুর চর্চা করে। কোনো মানুষ তো দূরের কথা, জিনেদেরও কালো জাদুতে করাতে ওরা পারদর্শী। আয়েশা, তোমরা আমাদের বোনেদের মেরে ফেলার পর আমরা তোমাদের উপর নজর রাখি আক্রমণ করার জন্য, আর ঠিক তখনই আমরা দেখি ওই গোত্রের জিনেরা তোমার ছেলে ইয়ামিনকে ধরে নিয়ে গেছে। ওরা ইয়ামিনকে ধরে কালো জাদুর মাধ্যমে মায়াজালে আবদ্ধ করে একটা খাঁচায় বন্দি করে রেখেছে, যার ফলে তোমরা কেউ ওর খোঁজ পাচ্ছ না। আমাদের জানা মতে 2 দিন পর ওরা ইয়ামিনকে বলি দিবে, আর ইয়ামিনের রক্ত দিয়ে কালো জাদু করে নিজেদের শক্তি বাড়াবে। আয়েশা পড়ে আমরা তো সত্যি বললাম, আমাদের ছেড়ে দে এখন। ওদের কথা আয়েশা বললেন, তোমাদের ছেড়ে দিলে আবারও বেঈমানি করতে পারিস। কথাটা বলে আয়েশা ওদের মেরে ফেললেন। ওদের মেরে ফেলার পর আমি কান্নাজনিত কণ্ঠে বললাম, আয়েশা, ওরা আমাদের ছেলেকে হত্যা করবে, তুমি কিছু একটা করো। আমার কথা আয়েশা বললেন, নিশাত, তুমি চিন্তা করো না, আমি এখনই ওই মারিচ সম্প্রদায়ের জিন গোত্রের কাছে, ওদের জিন সর্দারের কাছে যাচ্ছি। আয়েশা কথায় বড় বাবা জিন বললেন, আয়েশা দাঁড়াও, আমিও যাচ্ছি তোমার সাথে। কথাটা বলে আয়েশা ও বড় বাবা জিন চলে গেলেন সেই জিন গোত্রের সেই জিনেদের কাছে।
আয়েশা বড় বাবা জিন সেই গোত্রের সর্দারের কাছে সাথে সবার আগে দেখা করলেন। আয়েশা বড় বাবা জিনকে দেখে ওই সর্দার বললেন, আপনারা কে? তখন আয়েশা বললেন, সর্দার, আমার নাম আয়েশা। জানি না আমার বিষয়ে জানেন কি না, আপনার গোত্রের জিনেরা আমার ছেলেকে ধরে নিয়ে এসছে বলি দেবার জন্য। আমার ছেলে তো আপনার সাথে কোনো অন্যায় করেনি, ওকে কেন ধরে নিয়ে আসছে? দয়া করে ওকে ছেড়ে দিন। আয়েশা কথায় ওই জিন সর্দার বললেন, আমরা তোমার ছেলেকে ধরে নিয়ে আসছি, কই এরকম কিছু তো আমি জানি না। কথাটা বলে সেই সর্দার তার রাজ্যর কয়েকজন জিনকে ডাকলেন আর বললেন, এই তোমরা কি এই আয়েশাপুরীর ছেলেকে ধরে নিয়ে আসছো? সর্দারের কথা জবাবে ওরা বললেন, কই না তো, আমরা তো কোনো ছেলেকে ধরে নিয়ে আসিনি, বিনা অপরাধে আমরা কেন কাউকে ধরে নিয়ে আসবো? ওদের কথায় বড় বাবা জিন বললেন, আমরা তো খোঁজ পেয়ে জেনে শুনে আসছি আপনাদের কাছে। আয়েশাপুরীর ছেলে নাম ইয়ামিন, আপনারা কি ইয়ামিন নামে কোনো বাচ্চাকে ধরে আটকে রেখেছেন? বড় বাবা জিনের কথায় ওরা বললেন, না না, আপনারা ভুল শুনেছেন, আমরা এরকম কিছু করিনি। আপনারা তো আমাদের মতো জিন, আপনারা খোঁজ নিয়ে দেখুন বাচ্চাটাকে খুঁজে পান কিনা। জিন সর্দারের কথায় আয়েশা এরকম কান্না করতে করতে সর্দারকে বললেন, সর্দার, আমি আপনার কাছে অনুরোধ করি, আমার ছেলেকে বন্দি করে রাখলে ছেড়ে দিন। আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি, দয়া করুন। আয়েশাপুরী, তুমি আমাদের ভুল বুঝছো, আমরা তোমার ছেলেকে আটকে বা বন্দি করে রাখিনি, এটা সত্যি, তোমরা চলে যাও। জিন সর্দারের কথায় বড় বাবা জিন আয়েশাকে বললেন, আয়েশা চলো। কথাটা বলে সেখান থেকে চলে আসলেন বড় বাবা জিনেরদের রাজ্যে। ওখানে আসার পর বড় বাবা বললেন, আয়েশা, ওরা এত সহজে স্বীকার করবে না ইয়ামিনকে ওরা আটকে রেখেছে। বড় বাবার কথায় আয়েশা কান্নাজনিত কণ্ঠে বললেন, কেন করছে এমনটা? আমি আমার ছেলের জন্য কিছু করতে পারছি না, ওরা যদি কিছু হয়। ওরা তো স্বীকার করছে না ওরা আমার ছেলে ইয়ামিনকে আটকে রাখছে। আয়েশার কথায় বড় বাবা জিন বললেন, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই আমার এক তথ্য সংগ্রহকারী অভিজ্ঞ বন্ধু জিনকে পাঠাচ্ছি খবর নিতে, আশা করি ও সঠিক খবর এনে দিতে পারবে। কথাটা বলে বড় বাবা জিন তার অভিজ্ঞ বন্ধু জিনকে ডাকলেন আর সব ঘটনা খুলে বললেন। সব শুনে ওনার বন্ধু জিন চলে গেলেন খবর নিতে। বড় বাবা জিনের বন্ধু জিন খবর নিতে যাবার বেশ কিছুক্ষণ পর ফিরে আসলেন আর বললেন, আয়েশাপুরী, ওরা তোমাকে মিথ্যা বলছে, তোমার ছেলে ইয়ামিন ওদের কাছে বন্দি করা আছে। ওরা কালো জাতের মাধ্যমে মায়াজাল আবদ্ধ করে বন্দি করে রাখছে, যার কারণেই তোমরা ওখানে গেলেও বুঝতে পারোনি। তোমরা আবার ওদের কাছে যাও আর ইয়ামিনকে ছেড়ে দিতে বলো, নইলে ওরা কালকে ইয়ামিনকে বন্দি করবে। ওনার কথায় আয়েশাপুরী ও বড় বাবা জিন আবারও চলে আসলেন সেই মারিদ সম্প্রদায়ের জিন রাজ্যের জিন সর্দারের কাছে। আয়েশা বড় বাবা জিনকে দেখে সর্দার বললেন, আরে তোমরা আবারও কেন আসছো? তখন আয়েশা বললেন, আমরা সঠিকভাবে খবর নিয়ে আসছি, আপনিও আপনার জিনেরা আমার ছেলেকে কালো জাদুর মাধ্যমে মায়াজালে আবদ্ধ করে বন্দি করে রাখছেন, ওকে ছেড়ে দিন, দয়া করুন আমার ছেলেকে ছেড়ে দিন। আয়েশার কথায় সর্দার বললেন, তোমরা কেন বোঝো না, আমরা ইয়ামিনকে আটকে রাখিনি, চলে যাও এখান থেকে। জিন সর্দারের কথায় আয়েশা এবার রেগে গিয়ে বললেন, এই সর্দার আমি কি জানেন? আমার বিষয়ে খোঁজ নিয়ে দেখেছেন ভালো করে? আমার ছেলে ইয়ামিনের যদি চুল পরিমাণ ক্ষতি হয় তাহলে আপনার এই পুরো জিনগোত্র মুছে দেব, ধ্বংস করে দেব পুরো জিনগোত্র। এখনো ভালোভাবে বলছি, আমার ছেলে ইয়ামিনকে ছেড়ে দিন। আয়েশার কথায় সে সর্দার উঠে দাঁড়িয়ে বললেন, কি এত বড় কথা, আমাকে মেরে ফেলার হুমকি দিস? এই কে আছিস, কোথায়? এখনই সামনে আসো। সর্দারের কথায় মুহূর্তে কয়েকটা জিনিস আয়েশা ও বড় বাবাকে ঘিরে ধরলেন। তখন সর্দার বললেন, আয়েশাপুরী, আমরা তো ছেলেকে বন্দি করে রেখেছি। হ্যাঁ, এটা সত্যি, আমরা ওকে বন্দি করে রেখেছি। আমাদের এই গোত্রের জিনেরা নিজেদের শক্তি বাড়াতে আমাদের দেবতাদের নামে বিভিন্ন কাজ করি। আমরা কিছুদিন আগে একটা বিষয় জানতে পারি, আমি যদি মানুষ ও জিনে এই দুই ধরনের রক্ত আছে এমন কাউকে বলি দিয়ে তার রক্ত দিয়ে পূজা করি, তাহলে আমরা হব অনেক শক্তিশালী, আমাদের দেখে অন্য গোত্রের জিনেরা ভয় থাকবে। এই ভেবে আমরা এরকম বাচ্চা কোথাও পাওয়া যায় এটা খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে একটা সময় এই বাচ্চাকে খুঁজে পাই। আয়েশাপুরী, তোর বাচ্চা ছেলে হোক বা অন্য কারোর হোক সেটা দেখার সময় আমার নাই। আমরা ওকে বলি দিয়ে আমাদের শক্তি বাড়াবো। তে আমাদের রাজ্যে এসে আমাকে হুমকি দিস, তাই না? আমি তোর সামনে কালকে তোর ছেলেকে বলি দেব। কথাটা বলে আয়েশা বড় বাবা জিনকে নিয়ে একটা জায়গায় গেলেন। সেখানে যাবার পর সে জিন আয়েশাকে একটা খাঁচা দেখালেন, সেখানে ইয়ামিন বন্দি। ইয়ামিনকে দেখে আয়েশা দৌড়ে খাঁচাটার কাছে গেলেন। সেখানে যাওয়ায় ইয়ামিন ভেতর থেকে মা মা বলে ডাকা শুরু করলেন। ইয়ামিন বলছে, মা, আমাকে তোমার সাথে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারছি না।
ছেলের কথা আয়েশা কান্না ভরা চোখে বললেন, বাবা ভয় পেও না, তোমার মা আছে না, আমার দেহে প্রাণ থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কথাটা বলে আয়েশা সেই জিন সর্দারকে বললেন, সর্দার আপনাকে আবারও বলছি আমার ছেলেকে ছেড়ে দিন। তখন জিন সর্দার বললেন, তোকে বলছি না, আমরা ওকে বলি দিব, আমরা সেটা তোর সামনে। সর্দারের কথায় আয়েশা রেগে গিয়ে সেই জিন সর্দারের দিকে এগিয়ে যেতে লাগলে কয়েকজন জিন এসে সামনে দাঁড়ায়। জিনগুলো সামনে দাঁড়াতে আয়েশা ওদের সাথে যুদ্ধ করতে লাগলেন আর মুহূর্তে ওদেরকে মেরে ফেললেন। ওদের মেরে ফেলায় সেই জিন সর্দার বললেন, বা আয়েশা পরি তো অনেক শক্তিশালী, কিন্তু আমাদের কালো জাদুর কাছে তোর শক্তি কিছু না, তুই আমাদের কিছুই করতে পারবি না, কিন্তু আমরা তোর অনেক কিছুই করতে পারবো। তোর ছেলে আমাদের কাছে অনেক স্পেশাল, তুই যদি তোর ছেলেকে বলি দিতে বাধা দিস তাহলে তোর পুরো পরিবারকে হারাবি। কথাটা বলে সেই সর্দার হাত ইশারা করলেন আর তখনই কয়েকটা জিন আমাকেও আমার মা বাবাকে সবাইকে ধরে নিয়ে গেলেন সেখানে। আমাদের ধরে নিয়ে যাবার পর সেই সর্দার বললেন, এখন কি করবি, কাকে বাঁচাবি, তোর পরিবার নাকি তোর ছেলে? এখানে যারা আছে সবাই তোর আপনজন। আমরা কালকে তোর ছেলেকে বলি দিতাম, কিন্তু তোদের জন্য আজকেই সেই কাজটা করতে হচ্ছে। কথাটা বলে সেই সর্দার সেই গোত্রের সকল জিনদের ডাকতে বলে। সর্দারের কথায় সকল জিনদের খবর দেওয়া হয়। খবর পেয়ে সবাই ছুটে আসে সেখানে। হাজার হাজার জিনিস উপস্থিত হন। সবাই আসার পর সে জিন সর্দার বলেন, এখন এই স্পেশাল বাচ্চাটিকে বলি দেওয়া হবে আমাদের দেবতার নামে, এরপরও রক্ত দিয়ে কালো জাদু করবো আমরা। সর্দারের কথায় সবাই কেমন একটা আওয়াজ করতে করতে বলে, ঠিক আছে ঠিক আছে, ওকে বলি দাও, ওকে বলি দাও। সবার কথায় সর্দার ইশারা দিলে ছোটটাকে বের করে নিয়ে আসো। সর্দারের কথা মতো ইয়ামিনকে বের করে নিয়ে আসা হলো। ইয়ামিনকে বের করে নিয়ে আসতেও আমাদের দেখে বলতে লাগলো, মা বাবা আমাকে নিয়ে যাও, আমি তোমাদের কাছে যাব। সন্তানের এমন কথায় আমি চিৎকার করে জিন সর্দারকে বলতে লাগলাম, আমার ছেলেকে ছেড়ে দিন, আমাকে ওর বদলে বলি দিন, আমাকে মেরে ফেলুন, তবুও আমার ছেলেকে কিছু করবেন না, ছাড়ুন। আমার কথায় সর্দার বললেন, না তোকে আমাদের কোনো কাজ আসবে না, আমাদের তোর ছেলেকেই লাগবে। এই বলে ইয়ামিনকে সর্দারের সামনে নিয়ে গেলেন। এদিকে আয়েশা পরি রেগে চিৎকার করে বলে উঠলেন, সর্দার ছাড় আমার ছেলেকে, যদি তোদের গোত্র শেষ করতে না চাস তাহলে আমার ছেলেকে ছাড়। আয়েশার এমন কথায় সে জিন সর্দার বললেন, আয়েশা পরি বেশি বার বাড়বি না, আমি তোর সামনে তোর ছেলেকে বলি দিয়ে হত্যা করব, তুই যদি এখন বাধা দিতে আসিস তাহলে কি হবে দেখবি, দেখ। কথাটা বলে সে জিন সর্দার তার হাত দুটো মুট করে সেখানে কি জানি পড়ে আমারও মা বাবার দিকে হাতটা ধরার সাথে সাথে জানি না আমাদের কি হলো, আমি মা বাবার সবাই কাঁপুনি দিতে লাগলাম। মির্গি ব্যারাম হলে মানুষ যেরকম করে সেরকম আমাদের এরকম হওয়ায় সে সর্দার হাসতে হাসতে বললেন, দেখলি দেখলি তোর আমাদের ক্ষমতা, আমাদের এই রাজ্যে কেউ ঢুকলে সে আমাদের কন্ট্রোলে চলে আসে, তখন আমরা কালো জাদুর মাধ্যমে যা ইচ্ছা হয় করতে পারি। তুই যদি আমাদের তোর ছেলে ইয়ামিনকে বলি দিতে না দিস তাহলে তোর স্বামী তোর শাশুড় শাশুড়ি এভাবেই কাঁপুনি দিয়ে মারা যাবে, তাই যেখানে আসিস সেখানেই থাক। কথাটা বলে ইয়ামিনকে ওনার সামনে বসালেন, বসে একটা ধারালো ছুরি হাতে নিলেন। এদিকে এটা দেখে আয়েশা বললেন, সর্দার আমাকে হত্যা করো আগে, আমি এই দৃশ্য দেখতে পারবো না, ছেড়ে দাও আমার ছেলেকে। কথাটা বলে অঝরে কান্না করতে লাগলেন। ওদিকে আমাদের ছেলে ইয়ামিন কান্না করছে। এমন সময় সেই জিন সর্দার ইয়ামিনের একটা আঙ্গুল মাথা কেটে দিলেন। আঙ্গুলের মাথা কাটতে সেখান থেকে রক্ত বেরোতে লাগলেন। আঙ্গুলের মাথা কাটায় ওইদিকে ইয়ামিন প্রচণ্ড চিৎকার করতে লাগলেন। এটা দেখে আয়েশা এতটা রেগে গেলেন যে এক সেকেন্ডেও ওই জিন সর্দারকে আঘাত করে ফেলে দিলেন আর সর্দারের শরীর থেকে হাতটা দুটো টেনে ছিঁড়ে ফেললেন। শুধু হাত দুটো না, হাতের সাথে মাথাটাও টান দিয়ে ছিঁড়ে ফেলে দিলেন এবং দাঁড়িয়ে রইলেন আয়েশা পরি। আয়েশার এমন কাণ্ড সেখানে থাকা সবাই যেন কয়েক সেকেন্ডের জন্য পাথর হয়ে গেলেন। কয়েক সেকেন্ড পর সে গোত্রের জিনেরা বলতে লাগলেন, এতে কি করলি, আমাদের সর্দার কিভাবে ভয়ঙ্করভাবে হত্যা করলি? ওদের কথা আয়েশা বললেন, ভালোভাবে বুঝিয়ে বলেছি শুনিসনি, যদি তোদের অবস্থা ও সর্দারের মতো করতে না চাস তাহলে ছেড়ে দে সবাইকে। আয়েশার কথায় আমাকেও মা বাবাকে ধরে রাখা জিনেরা ছেড়ে দিলেন। তখন আয়েশা ইয়ামিনকে কোলে নিয়ে আমাদের কাছে দিয়ে বললেন, নিশাত ওকে ধরে রাখো। কথাটা বলে আয়েশা আমাদের সামনে দাঁড়ালো। সেই জিনেদের মধ্যে কয়েকজন জিন বললেন, আয়েশা তুই আমাদের জিন সর্দারকে হত্যা করেছিস, আমরা তোকে ছাড়বো না। কথাটা বলে সেই জিনেরা আয়েশার দিকে তেড়ে আসলে আয়েশা বড়বাবা জিন ওদের সাথে যুদ্ধ করতে লাগলেন। আয়েশা বড়বাবা জিন তাদের সমস্ত শক্তি দিয়ে ওদের সাথে যুদ্ধ করছে। আয়েশা মুহূর্তে একটা করে জিনকে হত্যা করছে। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ করার পর শত শত জিন ওখানে পড়ে রইলেন।
শত শত জিনকে মারায় বাকি সকল জিনেরা ভয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। সবাই পালিয়ে যাওয়ায় আয়েশা বড় বাবা জিন সেখানে আর দেরি না করে আমাদের নিয়ে চলে আসলেন বাড়িতে। বাড়িতে এসে বড় বাবা জিন চলে গেলেন, তখন আয়েশা ইয়ামিনকে বুকে জড়িয়ে আদর করতে লাগলেন। এরপর আমি ও মা বাবা আমরা ইয়ামিনকে ফিরে পেয়ে অনেক খুশি, কিন্তু খুশির মাঝে যেন মন খারাপ কিছুটা থেকে যায় সালাম দাদুর স্ত্রীর জন্য। প্রিয় লিসেনার, আয়েশাপুরীর গল্পটা এখানে শেষ করছি। করার আগে কিছু কথা বলে নেই। গল্পে লেখক মোহাম্মদ নিশাত ছাড়া বাকি সব এক একটা চরিত্র, কিন্তু গল্প লেখার মাঝে এই চরিত্রগুলো এক সময় হারিয়ে যায়। এই গল্পে সালাম দাদুর স্ত্রী মারা গেছে, হয়তো কোনো একদিন আয়েশাপুরীর গল্পে হয়তো অন্য কেউ মারা যাবে। গল্প লেখার খাতিরে গল্পের কাহিনী বাড়াতে আমাকে সব করতে হয়। আয়েশাপুরীকে নিয়ে এখনও অনেক গল্প লেখা বাকি। মোট 50টা গল্প লিখবো আয়েশাপুরীকে নিয়ে, ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।